নেক্সট টপিক হচ্ছে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের সীমাস্থ মান। প্রিজমের কোণ বলতে ওই যে প্রতিসারক কোণ, ঠিক আছে। প্রিজমের কোণ বলতে কোণটাকে বোঝানো হচ্ছে, এটি যদি প্রিজমের একটা প্রধান ছেদ হয় তাহলে প্রিজমের কোণ বলতে এই কোণটাকে বোঝানো হয়, প্রতিসারক কোণ। এইটা প্রিজমের কোণও বলে আর প্রতিসারক কোণও বলে, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে যে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের সীমাস্থ মান, বা অন্যভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে যে প্রিজম থেকে নির্গত রশ্মি প্রিজমের গা বেয়ে যাবে প্রিজমের কোণ মানের জন্য, প্রিজমের প্রতিসারক কোণের কোণ মানের জন্য, বা প্রতিসারক কোণ এর কোণ মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। মানে প্রশ্ন এই তিনভাবেই দিতে পারে, উত্তর সে একই হবে, ঠিক আছে। উত্তরটা কী হবে তার আগে বলার আগে আমরা মানে এই ব্যাপারটা বুঝি আগে যে কি বলতে চাইছি, ঠিক আছে। দেখ, যে কোনো একটা প্রিজম আমরা তৈরি করেছি, ধর আমরা এখানে কোনো প্রিজম তৈরি করে রেখেছি, ঠিক আছে। কোনো প্রিজম এই জায়গাতে রাখলাম আমরা, যেহেতু প্রিজমটা আমরা তৈরি করেছি হয় কাঁচ দিয়ে করেছি, ঠিক আছে, বা কাঁচের ভিতরে হয়তো জল আছে, কিছু আছে, মানে আমরা যে মাধ্যমটা করেছি কাঁচ দিয়ে করেছি আমি ধরলাম, তাহলে কাঁচের যে প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ক তো ফিক্সড, একদম নির্দিষ্ট, ঠিক আছে। তার মানে মিউটা কনস্ট্যান্ট বলতে পারি। মানে এটা আমরা যদি কাঁচ দিয়ে বানাই তো কাঁচের প্রতিসরাঙ্ক তো নির্দিষ্ট, কাঁচের প্রতিসরাঙ্ক তো আর বারবার চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে। এটা মানে সেই একদম ফিক্সড আছে আর কি, কাজ মানে কাঁচের প্রতিসরাঙ্ক এতই হবে, কাঁচ দিয়ে বানাইছি। আবার দেখ, একটা প্রিজম বানানো হয়ে গেছে, যেহেতু প্রিজমটা বানানো হয়ে গেছে এই কোণটাকেও আমরা চেঞ্জ করতে পারবো না। যেই কোণটাকে চেঞ্জ করতে যাবো প্রিজমটা ভেঙে যাবে, কেননা কাঁচ দিয়ে তৈরি, কাজকে থোড়ি এরকমভাবে আমরা করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর যদি চেঞ্জ করতে হয় তাহলে তো প্রিজমটাকেই বদলাইতে হবে, তাহলে তো আর কোনো প্রশ্নই থাকলো না, এটার এই প্রশ্নটাই করা যাবে না। সেই জন্য এখানে প্রশ্ন মানে অনুসারে এটা মিউটা কনস্ট্যান্ট। মিউ কনস্ট্যান্ট কী জন্যে, কেননা আমরা কাঁচ দিয়ে বানাইছি, কাঁচের প্রতিসরাঙ্ক নির্দিষ্ট। এইখানে কাঁচের প্রতিসরাঙ্ক যত, ঠিক আছে, দিল্লিতে গেলেও তত, মুম্বাই গেলেও তত, কাঁচের প্রতিসরাঙ্ক একদম ফিক্সড, ঠিক আছে। আর এই যে যে প্রিজমটা বানাইছি এই কোণটাও তো নির্দিষ্ট, প্রিজম একবার বানানো হয়ে গেছে মানে কোণটাও নির্দিষ্ট। তার মানে আমরা বলতে পারি মিউ আর এ এই দুটো কনস্ট্যান্ট। এই যে এই কোণটাকে প্রতিসারক কোণ বলা হয়, প্রিজমের এই কোণটাকে প্রতিসারক কোণ বলা হয়, আর এই কোণটাকে এ দ্বারা লেখা হয়। তার মানে আমরা বলতে পারি যে নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে মিউ ও এ কনস্ট্যান্ট, মিউ আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। কেন, কী জন্য কনস্ট্যান্ট বললাম সেইটার দিকে একটু খেয়াল কর। মিউটা কেন কনস্ট্যান্ট, এটা কী জন্য কনস্ট্যান্ট বললাম, ঠিক আছে। এইবার আমরা কি করতাম যে এই জায়গাতে একটা আলোক রশ্মি ফেলতাম, এখানে একটা আলোক রশ্মি ফেলতাম, আর এই জায়গাতে আমরা অভিলম্ব অঙ্কন করতাম। এটা কি করলাম, আমরা অভিলম্ব অঙ্কন করলাম। এইবার এই আলোক রশ্মিটা যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যায় না, যায় কোন পথ বরাবর, অবিলম্বের কাছে ঘেঁষে যায়, এটা আমরা জানি। আবার যে বিন্দুতে পড়েছে, এই যে বিন্দুটায় পড়েছে এই বিন্দুটা তো আমরা অভিলম্ব অঙ্কন করব। এইবার যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর আবার যাবে না, সেটার থেকে একটু দূরে সরে যাবে, এরকমই তো হতো, ঠিক আছে, এরকমই হতো আগের ছবিটা দেখ। তো আমরা কোনগুলোর নাম দিচ্ছি, এইটা আপতন কোণ, এটাকে I1 দিতাম আমরা। এই যে এটা অভিলম্ব, এইটা প্রতিসরিত রশ্মি, তাহলে এই কোণটাকে আমরা দিতাম R1। এটা অভিলম্ব, এটা প্রতিসরিত রশ্মি, এই কোণটার নাম দিতাম আমরা R2। মানে এইটার ক্ষেত্রে আপতন, অবশ্যই আপতিত রশ্মি পড়েছি। এই বিন্দুটার জন্য এই রশ্মিটা কি রশ্মি, আপতিত রশ্মি, R2। আর এটা অভিলম্ব, এই লালটা অভিলম্ব, আর এটা প্রতিসরিত রশ্মি, তাহলে এটার নাম দেবো আমরা I2। এরকমভাবে দিতাম। একটু ভালো করে ভাব যে আমরা I1কে বাড়ালে R1 বাড়বে, I1কে বাড়ালে R1 বাড়বে, তাহলে আমরা এটা লিখছি, ঠিক আছে। আগে বোঝাতে চাইছি মানে প্রশ্নটা কি বলতে চাইছে, তোদের যদি মনে হচ্ছে লিখবো তো লিখতে পারিস অবশ্যই, কেননা পরে মনে পড়বে, ঠিক আছে। I1 বাড়লে R1ও বাড়বে, আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়বে, এটা স্বাভাবিক জিনিস। I1 যদি বাড়ে তাহলে R1 বাড়বে, আবার একই রকমভাবে I1 কমলে R1 কমবে, ঠিক আছে। এইবার আমরা দেখতো কিছুদিন আগে আমরা পড়লাম
সমান R1 প্লাস R2। এটা কোথায় পড়েছি? এটা দেখবি প্রিজমের যে চ্যুতিকোণের রাশিমালা পড়াইছি সেইখানে দেখবি, একবার খুলে পরে দেখ এ সমান R1 প্লাস R2 আছে। এ সমান R1 প্লাস R2। তাহলে I1 বাড়লে R1 বাড়বে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার এইটার থেকে দেখ, এটার থেকে আমি আরেক লাইন করছি এই জায়গা থেকে, এই জায়গা থেকে R2 সমান কী হবে? R2 সমান কী হবে? R1টা এদিকে আসবে, তার মানে আমরা লিখতে পারি এ, আর প্লাস R1টা এদিকে আসলো, তাহলে মাইনাস R1 সমান R2। ঘুরে লিখছি, এটাকে ঘুরে লিখছি, R2 সমান এ মাইনাস R1। তার মানে এইটা আমাদের বক্স করলাম, R2 সমান এ মাইনাস R1। এইবার এদিকে দেখ, I1 যদি বাড়ে, ঠিক আছে, I1 যদি বাড়ে তাহলে R1 কি হবে? বাড়বে, ঠিক আছে। I1 বাড়লে R1 কি হবে? বাড়বে। একই রকমভাবে I1 কমলে R1ও কি হবে? কমবে। আরে ভাই, আপতন কোণ যদি বাড়ে তাহলে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ কমলে প্রতিসরণ কোণ কমবে। এটা আপতন আর এটা প্রতিসরণ। আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ কমলে প্রতিসরণ কোণ কমবে। তাহলে আমরা I1কে কমাতে 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 এমন করছি, ঠিক আছে, I1 কমালে R1 কী হবে? কমবে। I1 কমলে R1 কমবে, আর R1টা যদি কমে তাহলে দেখ তো এর থেকে বিয়োগটা কম যাবে। এই জায়গাটা আশা করছি ধরতে পারিস। I1টা যদি কমে তাহলে R1টা কমবে, তাহলে R1 যত কম হবে ততই তো R2টা বাড়বে। দেখ একটু ভালো করে ভাব, I1 কমলে R1 কমবে, I1 কমলে R1 কমবে। এবার R1টা যদি কমে, ভাই এ থেকে R1টাকে বিয়োগ করছি, এ থেকে R1টাকে আমরা বিয়োগ করছি। এবার R1-এর মানটা যত কম হবে এই বিয়োগফলটা তত বেশি হবে। তো R1টা যত, এ থেকে R1টাকে বিয়োগ করছি, বিয়োগ, তাহলে R1টা যত কম বিয়োগ করবো ততই তো এটা বেশি হবে। মানে ধর আমার একটা মান আছে 10, 10-এর থেকে আগে 6 বিয়োগ করছিলাম, কত হচ্ছিল বল? 4। আমি এইটাকে কমাবো, এইটাকে যদি কমাই, এইটা কি আছে? 10টা 10এই আছে, কিন্তু মাইনাস এই যে এইটাকে কমাবো, এটা কমাই পরে 2 করে দিলাম, তাহলে বিয়োগফলটা আমার কি হচ্ছে বল? বাড়ছে নাই? সেইটাই তো আমি এখানে বোঝাতে চাইছি যে R1 কমবে। দেখ I1 কমাবো, R1 কমবে, I1 কমলে R1 কমবে। আর R1টা যদি কমে, মানে এইটা যদি কমে, এই যে 6 থেকে 2 হয়ে গেছে, কমলে এইটা বাড়বে কি নাই? তাহলে সেরকম R2টা তো বাড়বে। R1 কমলে R2 কী হবে? বাড়বে। তো আমরা এমন একটা সিচুয়েশান আনবো, R2কে বাড়াবো, R2 বাড়তে 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 R2টা বাড়বে বলেছি, R1 কমবে, ঠিক আছে। এই জায়গাটা আরেকবার রিপিট দেখ, ঠিক আছে, আরেকবার রিপিট দেখবি, ঠিক আছে। R2 বাড়বে, R2 বাড়তে বাড়তে এই যে এই কোণটা বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে, R2 বাড়তে বাড়তে, লিখে দিচ্ছি, R2 বাড়তে বাড়তে এক সময় সংকট কোণের সমান হলে, R2 বাড়তে বাড়তে এক সময় কি হয়? সংকট কোণের সমান হয়। মানে এই যে R2টা যদি সংকট কোণের সমান হয়ে যায় তাহলে আলোক রশ্মি কি আর এই দিকে বেরোবে? এদিকে নির্গত হবে কাদো? মনে করে দেখ, সংকট কোণে আলো পড়লে আলোক রশ্মি বিভেদ দল বরাবর যায়, তার মানে আলোক রশ্মি আর এই পথ বরাবর যাবে না। তখন এই নির্গত আলোক রশ্মি, এই যে R2টা বাড়তে 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 যদি সংকট কোণ হয়ে যায়, আরে ভাই সংকট কোণে যদি আলোক রশ্মি পড়ে, এই কোণটা যদি সংকট কোণ হয় তাহলে এই আলোক রশ্মিটা বিভেদ দল বরাবর যায়। এটাই পড়েছি আমরা। সংকট কোণে যদি এই যে R2টা, এইটা তো আপতন কোণ ভাই, আপতন কোণ, আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা আপতন কেন বলছি দেখ, এই আলোক রশ্মিটা তীরচিহ্ন দেখ পড়ছে, এখানে আলোক রশ্মিটা পড়ছে, তাহলে আপতন কোণ। তাহলে আপতন কোণ এইখানে R2, এই R2টা বাড়তে 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 সংকট কোণের সমান হয়ে গেছে। আর সংকট কোণের সমান মানে এই প্রতিসৃত আলোক রশ্মি বিভেদ দল বরাবর যাবে। কোন পথ বরাবর যাবে? বিভেদ দল বরাবর যাবে। এইটাই বলতে চাইছি। তখন তো আর আমরা এইখানে নির্গত রশ্মি পাবো না, প্রতিসৃত রশ্মি পাবো না। এই প্রশ্নটাই বলেছি যে কত আপতন কোণ হলে, বা প্রতিসারক কোণটা বলেছি মনে হয় প্রথমে,
প্রথমে মনে হয় প্রতিসরণ কোণটা বলা হয়েছে, ঠিক আছে। তো দেখা যায় প্রতিসরণ কোণটাই আমরা বার করব, মানটা প্রতিসরণ কোণের মান, ঠিক আছে। প্রতিসরণ কোণের মান আমরা বার করব। এবারে প্রথমে লেখাটা তোরা এরকমভাবেই লিখবি, মানে নিজের মতো করে, যেমন বাকিগুলোতে লিখছিস, ঠিক আছে। বা এরকমভাবে লিখতে পারিস, পি, এই বিন্দুটার নাম আমরা কি দিয়েছিলাম কিউ, এই বিন্দুটার নাম দিয়েছিলাম আর, আর এই বিন্দুটার নাম দিয়েছিলাম এস। পি কিউ আলোক রশ্মি কত কোণে পড়েছি, I1 কোণে পড়েছি, কত কোণে প্রতিসরণ কোণ R1, আর বিন্দুতে R2টা কত হয়ে গেছে, সংকট কোণের সমান। সেই জন্য আলোক রশ্মি বিভেদ দল বরাবর আর এস পথে চলে যায়। কোন পথে? আর এস পথে চলে যায়। লেখাটা এরকমভাবে নিজের মতো করে লিখবি। লেখাটা কিন্তু পরিচয় দিতেই হবে। যে কোনো প্রমাণে পরিচয় যদি না দিস 3-এ 3 পাবি না, কোনোভাবেই দিবে না স্যার। পরিচয় যদি না দিস যে কিউ বিন্দুতে এইটা আপতন কোণ, এইটা প্রতিসরণ কোণ, এইটা আপতন কোণ, আর বিন্দুতে প্রতিসরণ কোণ, এগুলো পরিচয় সব দিতেই হবে। এ বি সি একটি প্রিজম বা প্রিজমের প্রধান ছেদ, এইগুলো পরিচয় কিন্তু দিতেই হবে, ঠিক আছে। তো এটা লিখবি, ঠিক আছে। এই পরিচয়গুলো দেওয়ার পর, ঠিক আছে, লিখবি যে আলোক রশ্মি কেমনভাবে ফেলা হলো, যে দ্বিতীয় তলে আপতন কোণটা, দ্বিতীয় তল, এটা প্রথম তল, এটা দ্বিতীয় তল, দ্বিতীয় তলে আপতন কোণটা কার সমান হয়ে গেছে, সংকট কোণের সমান হয়েছে। তাহলে প্রতিসরণ কোণটা কত হয়েছে দেখ, এই প্রতিসরণ কোণটা দেখ, এইটা অভিলম্ব আর এটা বিভেদ দল, এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি হয় রে ভাই। এটা একটা তল, এটা একটা তল, তার উপর লম্বটা নিচ্ছি, 90 ডিগ্রি হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে একটা তল, তার উপর অভিলম্বটা নিচ্ছি, অভিলম্ব মানেই তো 90 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণটা কত ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি। এই যে প্রতিসরিত রশ্মি আর এটা অভিলম্ব, তার মাঝের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমরা স্নেলের সূত্র লাগাবো কিউ বিন্দুতে, ঠিক আছে। কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগাবো। আমরা পুরোপুরি লিখছি নি, তোরা লিখবি পুরোপুরি। কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, আমি এখানে লিখলাম শুধু কিউ বিন্দু। কিউ বিন্দুতে যদি আমি স্নেলের সূত্র লাগাই, কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগালে এই বিন্দুতে স্নেলের সূত্র লাগাবো। তো এই দিকে কি মাধ্যম আছে বল, এইখানে আছে বায়ু মাধ্যম, এখানে কোন মাধ্যম আছে, বায়ু মাধ্যম। আর এই পরিচয়টাও দিবি যে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, 1 হয়। এয়ার মিউ এ লিখলাম এয়ার, তাহলে এয়ার মানে বায়ুর প্রতিসরাঙ্ক কত হচ্ছে 1। আর এটা তো কাঁচের প্রতিসরাঙ্ক লিখবি, প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ জিটাকে আমরা ধরে নিলাম মিউ, মানে প্রিজমের প্রতিসরাঙ্ককে ধরে নিলাম মিউ। আর বায়ুর প্রতিসরাঙ্ক 1 আমরা জানি, লিখবি আমরা জানি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 ও কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ। এই মিউ জি গ্লাসেরটাকে মিউই ধরে নিলাম। তার মানে এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা 1 আর এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ। তাহলে এবার কিউ বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্র লাগাই, আমরা অনেকবার পড়াইছি যে কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগালে এই যে মাধ্যমটা, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমে যে কোণটা হয়েছে, এই মাধ্যমে কত কোণ হয়েছে I1, তার সাইন কত কোণ হয়েছে I1, তার সাইন সমান। ইয়ার পর আলোক রশ্মি কোথায় গেছে, এই মাধ্যমে গেছে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ। তাহলে লিখলাম এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমেই যে কোণটা হয়েছে, এই মাধ্যমে কিউ বিন্দুতে একটাই তো কোণ দেখতে পাচ্ছি, কিউ বিন্দুতে আর বিন্দুতে দেখতে যাস না, এখন কিউ বিন্দুতে করছে একটাই তো কোণ দেখতে পাচ্ছি R1, তার সাইন হয়েছে ততদূর পর্যন্ত। এই জায়গাতে আমরা I1 সমান বার করব না, R1 সমান বার করে R1 সমান, ঠিক আছে। R1 সমান বার করলে বেশি সুবিধা। দেখ একের সাথে সাইন I1 গুণ করলে সেইটাই হবে, তাহলে একটা লেখার কোনো মানে হয় না, ঠিক আছে। এইবার আমরা কি করছি, আমরা এইটা আগে লিখছি, ঠিক আছে, আর বাকিটা পরে লিখছি, ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা উল্টাই লিখছি, এইটা আগে লিখছি, এটাকে আগে লিখব, মিউ সাইন R1 সমান এই সাইন I1টাকে পরে লিখছি। এখান থেকে সাইন R1 সমান কি বেরোবে বল, সাইন R1 সমান সাইন I1 তো ছিলই, আর এই মিউটা যদি ওইদিকে যায় তাহলে মিউটা কি হয়ে যাবে, এদিকে ভাগ অবস্থা হয়ে যাবে,
তাহলে সাইন আর ওয়ান সমান আসলো সাইন আই ওয়ান বাই মিউ, ঠিক আছে। এইটার পরের লাইন দেখ, এইটার পরের লাইন আমরা উপরে করে দেখাই দিচ্ছি। এবার আর ওয়ানটাকে শুধু রাখবো, আমরা আর ওয়ানটাকে রাখবো, সাইনটা যদি ওইদিকে যায় তাহলে সাইনের ইনভার্স হয়ে যায়। আই ওয়ান বাই মিউ, ঠিক আছে, সাইন ইনভার্স সাইন আই ওয়ান বাই মিউ, ঠিক আছে। এইবার আমরা কি করব, আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে দেখাবো। এইটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে, একটু পরেই। তো তোরা মানে রাখবি, আমি মুছে দিচ্ছি, জায়গাতে আমার জায়গার অভাব আছে। এবার আর বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। আর বিন্দুতে যদি স্নেলের সূত্র আমরা প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ, তো মিউ লিখলাম ইন্টু এই মাধ্যম, আর বিন্দুতে আলোক রশ্মি তো এই মাধ্যম থেকে এইখানে গেছে, তাহলে আর বিন্দুতে এই কোণটাই তো দেখতে হবে। আর বিন্দুর কথা বলা হচ্ছে, আর বিন্দুতে দুটো কোণ দেখতে পাচ্ছি, এইটা আর একটা এইটা। তাহলে এই মাধ্যমে আগে আছে আলোক রশ্মি, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ, তাহলে মিউ লিখেছি ইন্টু এই মাধ্যমে যে কোণটা হয়েছে, এই মাধ্যমে কত কোণ হয়েছে, R2, এই মাধ্যমে কত কোণ হয়েছে, R2, তার সাইন R2 সমান। এইবার এইখান থেকে আলোক রশ্মি কোথায় চলে গেছে, এইখানে মানে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 হয়, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, 1 ইন্টু এই মাধ্যমের কোণ কত, এই মাধ্যমের কোণ হচ্ছে সাইন 90, তাহলে আমরা লিখলাম সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমরা কি করব, সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান কত, 1, তাহলে সাইন 90 এর মান পরের লাইনে করবি তোরা 1 ইন্টু 1 1ই হয়, 1 ইন্টু 1 কী হবে, 1ই হবে। এইখান থেকে আমরা R2 মান বার করবো, R2, তাহলে R2 সমান, তার আগে সাইন R2 সমান এই মিউটা ওই দিক গেল, তাহলে 1 বাই মিউ, বা R2 সমান সাইনটা যদি ওই দিকে যায় তাহলে সাইনের ইনভার্স হয়ে যায়, সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে এটা R2 মান পেয়েছি, আর R1 এর মান একটু আগেই পেয়েছি আমরা। R1 দেখ, এইটা তো R2 মান হলো, এটা তো R2 মান, আর R1 এর মান আমরা বার করলাম কোথায়, কিউ বিন্দুতে দেখ বার করেছি আমরা R1 এর মান। R1 এর মান বেরিয়েছে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ, এরকম বেরিয়েছিল। দেখ একবার খাতা উল্টাই, এইটা R1 এর মান আর এইটা হচ্ছে R2 মান, দুটো মান পেয়েছি আমরা। এইবার কি করব, আমরা একটা সমীকরণ জানি, এ সমান R1 প্লাস R2, এ সমান কি R1 প্লাস R2, আমরা এটা জানি। এ সমান লিখবি, আমরা জানি এ সমান R1 প্লাস R2, এ সমান R1 প্লাস R2। R1 এর মান কত বসাবো, এটা সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস R2 মান কত, এই যে সাইন ইনভার্স 1 বাই মিউ, এইটাই হচ্ছে প্রতিসারক কোণের রাশিমালা। প্রতিসরিত রশ্মি না পাওয়ার জন্য প্রতিসারক কোণের এইটা হচ্ছে রাশিমালা। এটা তো সাধারণ ফর্মুলা আমরা বের করলাম, ঠিক আছে। এইবার কিছু কিছু কেস আছে, স্পেশাল কেস। এতদূর পর্যন্ত রাশিমালা প্রতিষ্ঠা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এইবার লিখবি স্পেশাল কেস 1, নিয়ে লিখবি আপতন কোণের মান সর্বনিম্ন হলে বা লম্ব আপতন হলে, আপতন কোণের মান সর্বনিম্ন হলে বা আপতন কোণের মান সর্বনিম্ন হলে বা I1 সমান 0 ডিগ্রি হলে। এটা দেখ, ধর এটা হচ্ছে অভিলম্ব,
যে কোনো কোণ মাপা হয় অভিলম্ব থেকে, যে কোনো কোণ কোথা থেকে মাপা হয় অভিলম্ব থেকে। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব, লাল কালার আছে এটা আমরা লাল দিয়ে দেখাই, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। অভিলম্ব দেখ, এইটা হচ্ছে আপতন কোণ, এই দিকে গেলে তো কোণ বাড়বে। দেখ এটার মধ্যে এইটা, এই যে এইটা এই মার্কার পেনটা অভিলম্ব, আর এটা হচ্ছে আলোক রশ্মি। দেখ আমরা যদি এই দিকে যাই তাহলে কোণটা বাড়বে, তাহলে এইদিকে তো ফেলবো না, আলোক রশ্মি কি আমরা কম ফেলবো, সর্বনিম্ন করব, সর্বনিম্ন করব। সেই জন্য দেখ আলোক রশ্মিটা আমরা কমাচ্ছি, দেখ দেখবি আপতন কোণ কমছে কমছে কমতে 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 আমরা অভিলম্ব বরাবর ফেললাম। মানে এই অভিলম্ব বরাবর আলোক রশ্মিটা ফেলছে, একদম অভিলম্বের উপর দিয়ে, অভিলম্বের উপর দিয়ে যদি আলোক রশ্মি ফেলি তো আপতন কোণ তো কমছে। দেখ আপতন কোণ এতটা আছে, কমছে, কমতে 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 আপতন কোণ জিরো হয়ে যাবে যখন অভিলম্ব বরাবর ফেলবো। তো লিখবি অভিলম্ব বরাবর আলোক রশ্মি পড়লে আপতন কোণ I1 সমান কি হয়ে যায়, জিরো হয়ে যায়। আপতন কোণ I1 সমান কত হয়ে যায়, জিরো হয়ে যায়। স্পেশাল কেসের পর লিখবি, কীভাবে লিখবি আমি বলে দিচ্ছি। স্পেশাল কেস লিখবি, নিয়ে লিখবি লম্ব আপতন হলে বা আপতন কোণের মান সর্বনিম্ন হলে, নিয়ে লিখবি I1 সমান হয় জিরো। স্পেশাল কেসটাতে লিখবি, ঠিক আছে। I1 যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে কেস ওয়ান, এই কেস ওয়ানের কথা বলছি তো আমরা রাফে করছি, তোরা যেমনভাবে বললাম সেরকমভাবে ফেয়ারে পরপর করে যাবি। তখন আমরা কি করব, এই জায়গাতে এ সমান সাইন ইনভার্স সাইন I1, সাইন I1 এর জায়গায় কত মান বসাবো, আপতন কোণ কত বলে দিয়েছে, জিরো। আপতন কোণ কত বলে দিয়েছে, জিরো, 0 ডিগ্রি বলে দিয়েছে। কেন আপতন কোণ বলেছে অভিলম্ব বরাবর পড়েছে, এইটা অভিলম্ব তার উপরেই পড়ছে আলোক রশ্মি, কী করে কোণ থাকবে তার মাঝে, এইটা একটা অভিলম্ব তার উপর দিয়ে আলোক রশ্মি পড়েছে, দুটো তো সমান্তরাল, এদের মধ্যবর্তী কোণ তো নয়, ঠিক আছে। একই দিকে, এই বিপরীতে হলে তখন 180 ডিগ্রি হতো, বিপরীত দিকে হলে, কিন্তু একই দিকে হলে এদের মধ্যবর্তী কোণ কত, জিরো। সেই জন্যে অভিলম্ব বরাবর আলো পড়লে আপতন কোণ জিরো, মানে এটা সর্বনিম্ন, সবচেয়ে কম। কোণ তো আর মাইনাস হইতে পারে না, -50 ডিগ্রি কোনোদিন শুনিনি, ঠিক আছে, -50 ডিগ্রি কোণ হয় না, ঠিক আছে। আপতন কোণ সর্বনিম্ন বলতে জিরোই হয়। তাহলে সাইন জিরো বাই, আমরা যেমন মান ছিল সব পরপর বসাবো আমরা, ঠিক আছে, পরপর বসাই আমরা সাইন জিরো বাই কী ছিল মিউ প্লাস সাইন ইনভার্স 1/μ। এইবার যদি একটু ভালো করে লক্ষ্য করিস যে সাইন জিরোর মান হচ্ছে জিরো, এই সাইন জিরোর মান হচ্ছে জিরো, তাহলে এই মানটা জিরো মানে পুরো পার্টটা জিরো হয়ে যাবে, এই পুরো পার্টটা, এই পুরো পদটাই জিরো হয়ে যাবে, সাইন জিরোর মান জিরো, তাহলে এই মানটা পুরাটাই কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তোরা পরের লাইনে ইয়ে করবি, হ্যাঁ, এটা জিরো। তাহলে এ সমান ছিল সাইন ইনভার্স 1/μ। এইবার দেখ যেখানে সংকট কোণ পড়াইছি সেইখানের পাতাটা একবার উল্টো, সেই জায়গাতে দেখ সংকট কোণের যে রাশিমালা আছে সেইখানে দেখ লেখা আছে এরকম সাইন থিটা সি সমান 1/μ, প্রতিসরাঙ্কের সাথে সংকট কোণের সম্পর্ক দেখ এরকম লেখা আছে। এখন থিটা সি সংকট কোণ সমান কী বেরোবে, সাইনটা যদি ওই দিকে যায় তাহলে সাইনের ইনভার্স হয়ে যাবে 1/μ, সাইনটা ওই দিকে গেল, সাইনের ইনভার্স হয়ে গেল, তাহলে সাইন ইনভার্স 1/μ এই জায়গায় লিখতে পারে থিটা সি। সাইন ইনভার্স 1/μ জায়গায় কী লেখা যায়, থিটা সি। এইটা পাশে লিখবি কিন্তু পরের লাইনে এখানে বসাই দিবি, ঠিক আছে। মানে আমরা এ সমান সাইন ইনভার্স 1/μ, এ সমান সাইন ইনভার্স 1/μ এই জায়গাতে লিখতে পারি থিটা সি, তাহলে লিখলাম। কিন্তু এইখানের পাঁচটাতে লিখবি, যেহেতু এইটা পাঁচটাতে লিখবি, ঠিক আছে। তার মানে এর পাশে লিখবি, কিন্তু না লিখলে হবে না, ঠিক আছে, যেখানে সেখানে পাবি না নাম্বার না হলে। এ মানে প্রতিসারক কোণ, প্রতিসারক কোণটা কার সমান হতে হবে, থিটা সি, মানে সংকট কোণের সমান হতে হবে। তার মানে এই জায়গাতে আলোক রশ্মি প্রতিসারক কোণকে, এই যে উপরের কোণটা, এই উপরের কোণটাকে সংকট কোণের সাথে সমান হতে হবে। কার কার সংকট কোণ, এদিকে আছে বায়ু, এদিকে আছে কাচ, এখানে আছে বায়ু, এখানে আছে কাচ, বায়ু আর কাচের সংকট কোণ যেটা হবে সেই সংকট কোণের সাথে সমান হতে হবে কাকে, এই প্রতিসারক কোণটাকে, কাকে, এই প্রতিসারক কোণটাকে। এটা হলো স্পেশাল কেস 1। এইবার দিবি কেস 2। এটা পড়ালাম আমরা আপতন কোণ সর্বনিম্ন হলে, এটা পড়ালাম আমরা আপতন কোণ সর্বনিম্ন হলে। এইবার পড়াবো আমরা আপতন কোণ সর্বোচ্চ হলে, মানে আপতন কোণ
সর্বোচ্চ হলে লিখবি আপতন কোণ সর্বোচ্চ হলে বা আপতন কোণ 90 ডিগ্রি হলে বা আলোকরশ্মি বিভেদ তল বরাবর আপতিত হলে, তিনটা লিখবি। ঠিক আছে, এইবার দেখ কীরকমভাবে এই প্রশ্নটা বলতে চাইছি। এইটা হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে মানে আলোকরশ্মি পড়ছিল, এই আলোকরশ্মিটা পড়ছিল। এইবার আমরা বাড়াবো, কোনটা বাড়াবো? সর্বোচ্চ বলেছি, তাহলে বাড়াতে হলে এইদিকে গেলে কি বাড়বে কাদো? কমই যাচ্ছে তো কোনটা। দেখ এটা আলোকরশ্মি, এদের মধ্যবর্তী কোনটা দেখ, এইটা এই দুটোর মধ্যবর্তী কোনটা। আমি যদি এই দিকে যাই তাহলে কোনটা তো কমছে, তাহলে বিভেদ তল বরাবর ফেলা চলবে কেন? সরি অবিলম্ব বরাবর ফেলা চলবে কেন? আমরা কি করব, এই আলোকরশ্মিটাকে দেখবি, এই আলোকরশ্মিটাকে এই দিকে বাড়াবো বাড়াবো বাড়াবো, এদিকে 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 বরাবর ফেলতে 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 আমরা বিভেদ তল বরাবর ফেলতে পারবো। এই জায়গাতে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো এতে দুজনের মধ্যবর্তী কোণ কত? এইটা হচ্ছে বিভেদ তল, আর আলোকরশ্মিটাকে আমরা এই পথ বরাবর ফেলছি, এই পথ বরাবর ফেলছি, এই পথ বরাবর, এই পথ বরাবর, মানে বিভেদ তল বরাবর যাচ্ছে কিনা দেখ। এটা বিভেদ তল, এইদিকে আছে বায়ু, এদিকে আছে বায়ু, এটা আছে কাঁচ, এটা আছে বায়ু, এটা আছে কাঁচ, তার মাঝে যে তলটা আলাদা করে রেখেছে সেইটাই তো বিভেদ তল। বিভেদ তল কাকে বলে? এটা বায়ু, এটা কাঁচ, দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছে, এটা বিভেদ তল। এইটা অভিলম্ব, এটা অভিলম্ব। আর আমরা আলোকরশ্মি দেখ কোথায় ফেলছি? বিভেদ তল বরাবর ফেলছি, বিভেদ তল বরাবর ফেলছি। এখন কোণটা কত? 90 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আপতন কোণ কেস 2 এর ক্ষেত্রে, কেস 2 এর ক্ষেত্রে লিখবি আপতন কোণ সর্বোচ্চ হলে বা আপতন কোণ 90 ডিগ্রি হলে বা আলোকরশ্মি বিভেদ তল বরাবর পড়লে। এখন আমরা যদি মান বসাই, এই যে এটাতে তো মান বসাতে হবে আমাদেরকে, এ সমান সাইন ইনভার্স সাইন I1 এর জায়গায় সাইন I1 এর জায়গায় কত বসাবো আমরা? আপতন কোণ সর্বোচ্চ বলেছি, সর্বোচ্চ হতে হতে কত ডিগ্রি হতে পারে? 90 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, এইবার প্লাস সাইন ইনভার্স, বাকি যা ছিল তাই লিখে দিলাম 1/μ। এদের পর্যন্ত কোনো অসুবিধা নাই। এইবার পরের লাইনে করবি তোরা, আমি এই লাইনেই করছি। ঠিক আছে, সাইন 90 এর মান, সাইন 90 এর মান 1, সাইন 90 এর মান কত? 1। এবার দেখ দুটো টার্ম একই একই এসছে, এখানেও এসছে সাইন ইনভার্স 1/μ, এখানেও সাইন ইনভার্স 1/μ, মানে এ সমান কি বেরোচ্ছে? এ সমান 2 ইন্টু সাইন ইনভার্স 1/μ, মানে যেমন এক্স প্লাস এক্স কী হয়? 2x হয় না? সেরকম সাইন ইনভার্স 1/μ, আবার সাইন ইনভার্স 1/μ, মানে 2 ইন্টু সাইন ইনভার্স 1/μ। আবার একটু আগেই বললাম সংকট কোণের জায়গায় আমরা দেখবি পড়েছি যে সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্কটা এরকম পড়েছি, সাইন থিটা সি সমান 1/μ। তাহলে থিটা সি সমান কি আসবে? সাইনটা ওইদিকে গেল, সাইন ইনভার্স 1/μ। তার মানে এই সাইন ইনভার্স 1/μ জায়গায় আমরা সংকট কোণ থিটা সি লিখতে পারি। তাহলে এইটাই আমরা এখানে লিখব, এ সমান 2 ইন্টু থিটা সি। দেখ আগের প্রতিসারক কোনটা? কেস 1 একটা থিটা সি ছিল, এইটা আবার থিটা সির দ্বিগুণ, মানে সংকট কোণের দ্বিগুণ। কেস 1টা দেখ, কেস 1টা দেখ, এটা কেস 2 করাচ্ছি আমি। কেস 1টা দেখ লেখা আছে এ সমান থিটা সি, মানে তখন এ মানে কোন কোনটা? প্রতিসারক কোনটা? এ মানে কোন কোনটা? প্রতিসারক কোনটা? এই প্রতিসারক কোনটাকে আগেরটা ছিল সংকট কোণের সাথে সমান, এখন প্রতিসারক কোনটাকে সংকট কোণের দ্বিগুণ হতে হবে। তার মানে আলোকরশ্মিকে যদি আমরা বিভেদ তল বরাবর ফেলি আর চাই যে এই দিকের বিভেদ তল বরাবর বেরিয়ে যাক, তাহলে সংকট কোণ এই প্রতিসারক কোণটাকে সংকট কোণের দ্বিগুণ হতে হবে। মানে প্রশ্নটা আগে বুঝ, কল্পনা কর আমরা আলোকরশ্মি কোন পথ বরাবর ফেলছি? আলোকরশ্মি আমরা ফেলছি এই পথ বরাবর, আলোকরশ্মিকে ফেলছি এই পথ বরাবর, এই পথ বরাবর। ঠিক আছে, এই পথ বরাবর ফেলছি, এই পথ বরাবর 90 ডিগ্রিতে, আর আমরা চাইছি যে এই পথ বরাবর বেরিয়ে যাক, মানে এই বিভেদ তল বরাবর ফেলবো, এই তল বরাবর বেরিয়ে যাক। যদি আমরা এরকম চাই তাহলে এই যে প্রিজমটা আমরা নিচ্ছি সেটা অর্ডার দিয়ে বানাতে হবে যে এইটা সংকট কোণের থেকে বেশি কোণে করো। ঠিক আছে, তবেই আমরা এরকম প্রিজম বানাতে পারবো। তাহলে মানে প্রতিসারক কোণটাকে সংকট কোণের দ্বিগুণ হতে হবে। কিন্তু আগেরটা কি ছিল?
আগেরটা ছিল সংকট কোণের সমান। মানে অর্থাৎ এইগুলো লেখার পর আমি যেভাবে ভাষায় বললাম সেইভাবে তুই যেমন মন নিজের ভাষায় লিখবি, তারপর লিখবি। অর্থাৎ আমরা প্রথম তলের যে কোনো আপতন কোণের জন্য যে কোনো সর্বনিম্ন হোক সর্বোচ্চ হোক, সর্বনিম্ন সর্বোচ্চ যাই হোক, যাই কোণ হয়ে যাক, 0, 30, 25, 50, 60, 70, 80, 90 যাই হয়ে যাক, ঠিক আছে। মানে আমরা যে কোনো কোণে ফেলতে চাইছি আলোক রশ্মি, যদি আমরা এই কোণে এইখানে চাই যে বিভেদ তল বরাবরই যায় আলো, মানে আমরা চাইছি যে প্রথম তলে যে আলোটা ফেলবো সেই আলোটা আপতন কোণ যে কোনো মান হোক, যে কোনো 0 থেকে 90 যে কোনো মান হোক, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে কোনো মানের জন্য, এটা লিখবি কথাটা, প্রথম তলের যে কোনো কোণে আপতনের জন্য আমরা যদি চাই দ্বিতীয় তলে আলোক রশ্মি বিভেদ তল বরাবর যায় বা প্রতিসৃত রশ্মি না পাই, সেই জন্যে এই প্রতিসারক কোণকে থিটা সি থেকে 2 থিটা সির মধ্যে রাখতে হবে। মানে সংকট কোণ আর সংকট কোণের দ্বিগুণের মধ্যে রাখতে হবে। আমরা চাইছি 20-তে ফেলবো, তাও আলোক রশ্মি যেন বিভেদ তল বরাবর যায়, 25 ডিগ্রিতে ফেলবো তাও বিভেদ তল বরাবর যাক, 30 ডিগ্রিতে ফেলবো তাও বিভেদ তল বরাবর যাক। যদি এরকম চাই তাহলে এই যে প্রতিসারক কোণটা, এই প্রতিসারক কোণটাকে হয় থিটা সি থেকে 2 থিটা সির মধ্যেই নিতে হবে, তাছাড়া সম্ভব হবে না। এটা আমাদেরকে অর্ডার দিয়ে বানাতে হবে, ঠিক আছে। আর যদি প্রতিসারক কোণটা 2 থিটা সিরও বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপতন কোণ যাই হয়ে যাক আলোক রশ্মি মানে অপরপৃষ্ঠ থেকে নির্গতই হবে না, ঠিক আছে। এটা তাহলে প্রতিসারক কোণটা সীমাস্থ মান, একদম সেম প্রশ্ন লিখে নিবি, সেম প্রশ্ন আপতন কোণের সীমাস্থ মান। এটা হলে প্রতিসারক কোণের সীমাস্থ মান, এটা হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান করবো আমরা, ঠিক আছে। আপতন কোণের সীমাস্থ মানে ছবি সে একই রকমভাবে হবে, ছবিটা আমরা আঁকছি আগে, ছবি কিন্তু আগের মতোই হবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা প্রিজমের ছবি আঁকছি, এটা একটা প্রিজমের ছবি আঁকলাম, ঠিক আছে। এবার আমরা একটা আলোক রশ্মি ফেলবো, ঠিক আছে। একটা আলোক রশ্মি এদিক থেকে আমরা আপতিত করছি, এখানে একটা আলোক রশ্মি আপতিত করলাম, এখানে আমাকে অভিলম্ব অঙ্কন করতে হয়, তো অভিলম্ব অঙ্কন করলাম। আলোক রশ্মি যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর তো না গিয়ে কি হয়, অবিলম্বের কাছে সরে আসে। এইবার যেখানে আলোক রশ্মি পড়েছে সেখানেও আমরা কি করব, অবিলম্ব অঙ্কন করব, অবিলম্ব অঙ্কন করলাম। এইবার আলোক রশ্মি যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর যাবে না, কেন এটা ঘন কাঁচ, ঘন এটা বায়ু, তাহলে এটা ঘন এটা লঘু, দূরে সরে যাবে, এটা তো স্বাভাবিকভাবে হয়। কিন্তু এই ক্ষেত্রে আলোক রশ্মি তো এরকমভাবে যাবে নাই, এই যে এই কোণটার নাম দিই আগে, কোণের নাম দিই তাহলে বুঝতে পারি। এই কোণটা হচ্ছে আপতন কোণ I1, এই কোণটা হচ্ছে R1, আর এই কোণটা হচ্ছে R2, এই কোণটা হচ্ছে R2 যেটা সংকট কোণের সাথে সমান হয়। এই যে R2 কোণটা, এই যে এই কোণটা এটা R1, এটা R2, এই R2 কোণটা কার সাথে সমান হয়, সংকট কোণের সাথে সমান হয়। R2 কোণ সংকট কোণের সাথে সমান হয়। আর যদি সংকট কোণের সাথে সমান হয় তাহলে তোর কি মনে হয় আলোক রশ্মি পথ বরাবর যাবে? কোন পথ বরাবর যাবে? বিভেদ তল বরাবর যাবে। কোন তল বরাবর যাবে? বিভেদ তল বরাবর যাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটা অভিলম্ব আর এই বরাবর আলোক রশ্মি যাচ্ছে, মানে এইখানের যে কোণটা সেই কোণটা হবে 90 ডিগ্রি। এইবার আমরা আলোক রশ্মির নাম দিচ্ছি, ঠিক আছে। এই আলোক রশ্মিটার নাম হচ্ছে পি, এই বিন্দুটার নাম হচ্ছে কিউ, এই বিন্দুটার নাম হচ্ছে আর, আর এখানে যে আলোক রশ্মি আর এস পথে চলে যাচ্ছে। পরিচয় মাস্ট, পরিচয় দিতেই হবে, ঠিক আছে। যদি তুই পরিচয় না দিস তাহলে কিন্তু নাম্বার পাবি নি, ফুল পাবি নি নাম্বার। পরিচয় দেওয়ার পর লিখবি কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পায়। একই রকম একদম সেম। এটা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1, লিখবি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1।
আর প্রিজমের প্রতিসরাঙ্ক, ধরি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, এটা লিখবি কথাটা। হ্যাঁ, এইবার কিউ বিন্দুতে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, আমরা জানি কিউ বিন্দুতে স্নেলের সূত্র কী করে প্রয়োগ করব আমরা, এই মাধ্যমের আপতন কোণ 1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, এই মাধ্যমে কোন কোণটা হয়েছে I1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1 নিয়েছি, এই মাধ্যমে কোন কত হয়েছে I1, তার সাইন সমান। এবার এই মাধ্যমটার তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, ইন্টু এই মাধ্যমে যে কোণ হয়েছে R1 তার সাইন, এই মাধ্যমে যে কোণ হয়েছে তার সাইন মানে সাইন R1, 1 এর সাথে যাই গুণ কর একই হয়। এইখানে দেখবি এই সাইন R1টা এদিকে পাঠাচ্ছে, মানে এই জায়গা থেকে মিউর মান বার করবি, এই জায়গা থেকে মিউর মান বার করবি। ঠিক আছে, মিউ সমান কী বেরোবে না, মিউর মান বার করার দরকার নেই। আমরা একটা কাজ করছি, এটা এখানে থাক, আমরা এখান থেকে একটা কাজ করছি। আমরা দেখতো এটা লেখার পর লিখবি, আমরা জানি এ সমান R1 প্লাস R2, এ সমান R1 প্লাস R2, R1 সমান কী বেরোবে, এই জায়গা থেকে R1 সমান কী বেরোবে বল, R1 মান বার করে এখানে বসাবো, R1 এর মান কী বেরোবে এখান থেকে, R1 সমান দেখবি বার করে এ মাইনাস R2 বেরোবে, এই জায়গাতে বসাবো। পরের লাইনে বসাবি তোরা, আমি এই লাইনেই বসাচ্ছি, R1 এর জায়গায় তোরা বসাবি এ মাইনাস R2, কি বসাবি এ মাইনাস R2, আর না হলে আরেকটা কাজ করতে পারিস, R2 সমানে আবার থিটাসি। ঠিক আছে, এতটা লেখার পর লিখবি, পরের লাইনে লিখবি তোরা, হ্যাঁ, মিউ সাইন এ মাইনাস R2, এই R2টাই তো থিটাসি, তাহলে R2 জায়গায় আমরা লিখে দিলাম থিটাসি। আর অবশ্যই এখানে যেহেতু দিয়ে লিখবি R2 সমান থিটাসি। ঠিক আছে, দরকার হলে আরও ভাষায় লিখে দিবি, এই দ্বিতীয় মাধ্যমের আপতন কোণ সংকট কোণের সাথে সমান হয়। দ্বিতীয় মাধ্যমের, এটা দ্বিতীয় মাধ্যম, এটা তো দ্বিতীয় মাধ্যম, এটা তো আপতন কোণ, দ্বিতীয় মাধ্যমের আপতন কোণটা সংকট কোণের সাথে সমান। ঠিক আছে, এতদূর লেখার পর আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে। ঠিক আছে, ত্রিকোণমিতির যে সূত্রটা সেটা হচ্ছে সাইন অফ A মাইনাস B এর সূত্র, এই দিকটা সেম রাখবো, 11-এ পড়েছিলি যদি তাহলে বুঝতে পারবি। এই জায়গাতে একটা সূত্র ফেলাবো, সাইন অফ A মাইনাস B, সূত্র হয় সাইন অফ A মাইনাস B সাইন A কস B, সাইন A কস B, সাইন এটা A ধরছি, তাহলে সাইন A কস B, B এর জায়গায় কে আছে থিটাসি, মাইনাস কস A সাইন B, এইটা B সাইন B। ঠিক আছে, এতদূর লেখার পর এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে পরে রাখবি। এতটা লেখার পর এইবার আমরা আর বিন্দুতে প্রতিসরণ বের করব। এতদূর লেখার পর আর এই যে এইখানে ডাইরেক্ট A মাইনাস R2 বসালে না, এটাও ডান দিকে দেখাবি, এটা না ডান দিকে দেখায় A মাইনাস R2 দেখাই দিস না, হঠাৎ করে লিখবি এগুলো পাশে। তো আমরা আর বিন্দুতে প্রতিসরণ দেখাবো, আর বিন্দুতে এখানে আমরা দেখাচ্ছি আর বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, পুরোপুরি লিখবি। আর বিন্দু আমি লিখে দিলাম বলে তোরাও আর বিন্দু ছেপে দিস না। আর বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্র লাগাই, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, আর এই মাধ্যমে যে কোণ হচ্ছে তার সাইন, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, আর বিন্দুতে করছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, এই বিন্দুতে কত কোণ হয়েছে R2 বা থিটাসি, যেটাই বল R2 বা থিটাসি, তার সাইন থিটাসির সাইন মানে সাইন থিটাসি সমান। এইবার আলোক রশ্মি এইটার থেকে এইখানে গেছে, তাহলে এই মাধ্যম মানে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 ইন্টু কত কোণ হয়েছে 90, তাহলে 1 ইন্টু সাইন 90 ডিগ্রি। পরের লাইনে করবি সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান হচ্ছে 1, আবার 1 ইন্টু 1 মানে 1ই হয়, 1 ইন্টু 1 মানে 1ই হয়।
এইখান থেকে সাইন থিটা সি সমান কি বেরোবে, মিউটা ওই দিক গেল, তাহলে 1/μ। এইখান থেকে সাইন থিটা সি তো বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এইবার আমরা এখান থেকে কস থিটা সি বার করবো, এত দূর লেখা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবার আমরা কস থিটা সি করবো, ঠিক আছে। দেখতো আমরা ছোটোবেলাতে একটা ফর্মুলা জানতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখনও হয়তো কাজে লাগে, অনেক জায়গাতেই কাজে লাগে, ছোটোবেলায় শিখলো, ঠিক আছে। এবার এখান থেকে কস স্কোয়ার থিটা সমান কী বেরোবে, 1 তো ছিলই, সাইন স্কোয়ার থিটাটা ওই দিকে গেল, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস থিটা সমান কী বেরোবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। এইবার থিটা তো পড়ছি না, আমরা থিটা সি পড়ছি, দেখ সব জায়গাতে থিটা সি, তো এইগুলাতে সবগুলাতে থিটা সি দিবি। এবার মান বসা, কস থিটা সির মান বেরিয়ে যাবে। কস থিটা সির মান যদি বসাতে হয় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে আছে সাইন থিটা কিন্তু এখানে আছে সাইনের স্কোয়ার থিটা, তার মানে এখানে 1/μ ছিল, সেটা 1/μর স্কোয়ার হয়ে যাবে। কি বললাম দেখ, সাইন থিটা সিটা হচ্ছে 1/μ, কিন্তু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার, তাহলে 1/μ স্কোয়ার। এইবার যদি আমরা এটাকে কত কত লসাগু হবে, মিউ স্কোয়ার, এটা নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে মিউ স্কোয়ারকে ভাগ করলে, 1 দিয়ে মিউ স্কোয়ারকে ভাগ করলে মিউ স্কোয়ার হয়, তোর লসাগু পারবি। মিউ স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করবো, 1 হবে, ঠিক আছে। এবার পরের লাইনটা দেখতো, পরের লাইনটা আমরা কি করব, এই উপরে দেখো এই রুটটা না পুরোটা ছিল, এই যে রুটটা দেখতে পাচ্ছিস, এই রুটটা হচ্ছে পুরো রাশিটা ছিল, উপরেরটারও নিচেরটারও, কিন্তু নিচেরটা আমরা রুটের বাইরে বার করে দেবো, উপরেরটা বার করা যাবে না, কেননা হোল স্কোয়ার থাকলে বার করতে পারতাম, ঠিক আছে। তাহলে উপরেরটা আমরা রুটেই রাখবো, উপরেরটা রুট মানে মিউ স্কোয়ার -1, এটা রুটেই থাকলো, কিন্তু নিচেরটা আর রুটে নাই, মিউ স্কোয়ার ছিল, রুটের মধ্যে মিউ স্কোয়ার ছিল, মিউ স্কোয়ারটা রুটের বাইরে আনলাম, তাহলে কি থাকবে, মিউ থাকবে। এটা হচ্ছে কস থিটা সির মান, এটা হচ্ছে সাইন থিটা সির মান, এটা হচ্ছে কস থিটা সির মান, এই মান দুটো এখানে বসাবো। আমরা একটা কাজ করছি, প্রথমে মানগুলো না লিখছি, এক জায়গাতে লিখে রাখি, তাহলে জায়গাটা একটু আমাদের বেশি থাকবে। এই মানটা পেয়েছি কস থিটা সির, আর এটা সাইন থিটা সির। তাহলে আমরা এখানে লিখব সাইন থিটা সির মান কত পেয়েছি, সাইন থিটা সির মান পেয়েছি 1/μ, ঠিক আছে। তাহলে এটার মান লেখা হয়ে গেছে, তাহলে এটা রেখে লাভ নেই। কস থিটা সি, কস থিটা সির মান হচ্ছে √μ² -1/μ, দেখ এই মানটা এখানে লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে সাইন থিটা সি আর কস থিটা সির মান আমরা এখানে লিখে রেখেছি। এইবার এই মান দুটো এখানে বসাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে আমাদের, মানে প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যে এই সাইন থিটা সি ও কস থিটা সির মান এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে পায়, এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখবি, ঠিক আছে। এইটাতে মান বসাই পরে আমরা লিখবো, দেখ এইটাতে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করছি, এটাও মুছে দিচ্ছি, এটা আমাদের আশা করছি আর কোনো কাজে আপাতত লাগবে না। এই সমীকরণটায় মান বসাবো একদম লাস্টেরটাতে ওই সাইন থিটা সি আর কস থিটা সির মান বসাবো। কী ছিল এদিকে বল, সাইন i1, প্রথমে ছিল সাইন i1 সমান মিউ সাইন এ, সাইন এর তো কোনো মান নাই, তাহলে সাইন এ রাখলাম। তারপর হচ্ছে কস থিটা সি, কস থিটা সির মান কত, √μ² -1/μ, এটা কস থিটা সির মান, মাইনাস ছিল মাইনাস দিলাম। কস এ, কস এর কোনো মান নেই, কস এ লিখলাম। তারপর হচ্ছে সাইন থিটা সি, সাইন থিটা সির মান কত, সাইন থিটা সির মান কত 1/μ। এবার যদি একটু ভালো করে লক্ষ্য করিস, দেখ এইটাতে এই পদটার নিচেও মিউ আছে, আর এই পদটার নিচেও মিউ আছে, মাঝে মাইনাস আছে সেটা আলাদা, মিউ কমন নিচ্ছি,
মানে 1/μ, মিউ তো আছেই, মিউ তো আগে ছিলই, আর এটা 1 এখানে নিচে মিউ, তাহলে 1/μ কমন, কেননা মিউটা নিচে ছিল, তাহলে মিউটা তো নিচেই কমন আসবে। সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ। এবার দেখ মিউ মিউ কাটা যাবে, মিউ মিউ কাটা গেল, তাহলে 1 থাকলো, 1 সাথে গুণ করলে এটাই হয়। এবার দেখ পরের লাইনে আমরা I1টা চাইছি, আপতন কোনটা চাইছি, তাহলে সাইনটা ওই দিকে যাবে, সাইনটা ওই দিকে গেলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স, বাকি যা ছিল সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ হয়ে গেছে প্রমাণ। তাহলে এই আপতন কোণটা চাই আমাদের, এই আপতন কোণে থেকেও যদি কম হয় তাহলে কিন্তু আলোক রশ্মি আমরা পাবো না, ঠিক আছে। এবার হচ্ছে পূর্ণ মানে প্রিজমের ব্যবহার, পূর্ণ প্রতিফলক তল হিসেবে প্রিজমের ব্যবহার। দেখ প্রিজমের ব্যবহারগুলো শুধু পড়বি, ঠিক আছে। আর যেমন পূর্ণ এই যে এখন পড়াচ্ছি এটা সুবিধা অসুবিধা এগুলো একবার না রিডিং পড়লে বুঝতে পারবি, আমি তাও কুইক করে বলবো এই জায়গাটা, কেননা ওইটা রিডিং পড়লেই হয়ে যায়, ঠিক আছে। ওইগুলোতে কোথাও ফিজিক্স নাই, এতটুকু কনফার্ম, ঠিক আছে। ওটা সেই ভূগোল বা জীবন বিজ্ঞানের মতো অনেকটা পার্ট আছে, ঠিক আছে। এটা সুবিধা কী, এটার অসুবিধা কী, এরকম। তো তার আগে আমরা বলি পূর্ণ প্রতিফলক তল হিসাবে প্রিজম একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ব্যবহার করা হয়, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, আর এই কোণটাও 45, এই কোণটাও 45, ঠিক আছে। এটা তো আশা করছি জানিস, সমকোণী মানে এই কোণটা 90, এটা 45, এটা 45, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজকে ব্যবহার করা হয়। এইখান থেকে কি হয় দেখ, একটা আলোক রশ্মি এইখান থেকে ফেললাম আমরা। এবার অনেকের মনে হচ্ছে এই জায়গাটা তো বায়ু, এটা তো কাঁচ, তাহলে আলোক রশ্মি বায়ু থেকে যখন কাছে যাবে বাকিলো নাই কেন, প্রথম প্রশ্ন। কিন্তু তোরা এটা লক্ষ্য করিস নাই যে এটা লম্ব আপতন হচ্ছে, লম্ব আপতন হলে আলোক রশ্মির কোনো প্রতিসরণ হয় না। লম্বভাবে আপতিত হলে কখনোই আলোক রশ্মির কি হয় না, প্রতিসরণ হয় না, ঠিক আছে। এটা মনে রাখবি, ঠিক আছে। এটা আমরা আগেও পড়াইছি লম্ব আপতনের ক্ষেত্রে। আমরা এটা একটু চেঞ্জ করছি ছবিটা, হ্যাঁ, ছবিটা মানে একটু অন্যভাবে থাকে, ঠিক আছে, এরকমভাবে থাকে না। তোরা ছায়ার বইয়ে এই ছবিটা দেখতে পাবি, আমরা ছবিটা আঁকছি একটু অন্যভাবে আঁকতে হবে, ছবিটা এরকমভাবে আঁকলে হবে, এরকম বরাবর থাকে, না হলে ছবিটা আঁকতে অসুবিধা হবে, মানে বোঝাতে অসুবিধা হবে, ঠিক আছে। বোঝাতে অসুবিধা হবে বলতে হবে কি না, মানে করানোই দেখানো যাবে না, এতটাই অসুবিধা হবে, ঠিক আছে। এটা একটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 90, এটা 45, এটা 45, ঠিক আছে। এবার আলোক রশ্মি আমরা এই বরাবর ফেললাম আলোক রশ্মি। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ হয় না, আলোক রশ্মি কোনো দিকেই বাঁকে না, লম্বভাবে ফেললে লম্বভাবেই যায়। এটা বায়ু, এটা কাঁচ, কিন্তু তাও লম্বভাবে ফেললে কোনো প্রতিসরণ হয় না। এখানে পড়ার পর আলোক রশ্মি কোন পথ বরাবর যাওয়ার কথা ছিল বল, এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথ বরাবর না গিয়ে এই দিক বরাবর আসে, ঠিক আছে, এই দিক বরাবর আসে। তো কী জন্য আসে দেখা যাক। দেখ একটু ভালো করে, যদি সোজা রেখাটা হইতো তাহলে 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি যাওয়ার কথা ছিল এই দিক বরাবর যাওয়ার কথা ছিল। সরলরেখা মানে 180 ডিগ্রি, তো এটা একটা সরলরেখা 180 ডিগ্রি, কিন্তু এই বরাবর না গিয়ে কি হয়, এই দিকে বাকি যায়। কত ডিগ্রি কোণে চ্যুতি হয়েছে জানিস, এই যে কোণটা এই কোণটা হচ্ছে এই চ্যুতি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। কত কোণে বাকি যায়, 90 ডিগ্রিতে। যে পথে যাওয়ার কথা ছিল সেইখান থেকে যে পথে যায় এটাই তো চ্যুতিকোণ, আর এই চ্যুতিকোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে যে পথে যাওয়ার কথা ছিল সেখান থেকে বাকি যায় 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই জায়গাতে একটা অভিলম্ব অঙ্কন করি, দেখবি এই জায়গাতে আমরা অভিলম্ব অঙ্কন করলাম, এই লালটা কি বটে, লালটা অভিলম্ব বটে। তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি মানে এই কোণটা হচ্ছে আপতন কোণ, আর এটা প্রতিফলিত রশ্মি, প্রতিসৃত নয়,
এটাই হচ্ছে আমরা বলবো প্রতিসরণ কোণ, এই সরি ফলন কোণ। এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। ঠিক আছে, দেখ কেন বলছি আমরা প্রতিফলন হচ্ছে, এখানে প্রতিসরণ তো হয় নাই। আরে আলোক রশ্মি বায়ু, এইটা বায়ু, এটা কাঁচ, এটা বায়ু, এটা কাঁচ, আবার এটা বায়ু, তাহলে বায়ু থেকে কাছে গেল আবার ওই মাধ্যমে ফিরে এসলো, এটাই তো প্রতিফলন। প্রতিফলন যে মাধ্যম থেকে যায় আবার সেই মাধ্যমেই ফিরে আসে, এই ঘটনাটাকেই তো প্রতিফলন বলা হয়। আলোক রশ্মি বায়ু থেকে যাচ্ছে, কাছে গেল, আবার কাছের পর আবার সেই বায়ুতে চলে আসলো ধাক্কা খেয়ে, তার মানে এইটাকেই তো বলা হয় প্রতিফলন। তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি আর অভিলম্ব, তাহলে মাঝের কোনটা আপতন কোণ, আপতিত রশ্মি, এই রশ্মিটা কি রশ্মি, আপতিত রশ্মি, তাহলে আপতিত রশ্মি আর অভিলম্ব তার মাঝের কোনটা আপতন কোণ, এইটা কি রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে অভিলম্ব তার মাঝের কোনটা প্রতিফলন কোণ। তুই একটা জিনিস ভাব, পুরা কোণটা হচ্ছে 180, এই যে পুরা কোণটা যদি হইতো, এই পুরা কোণটা হলে 180 হইতো, পুরাটা হলে তার মধ্যে এই এতটা কত 90, এতটা কত 90, তাহলে বাকিটা কত হবে, 90 হবে। কি বলছে ভালো করে দেখ, এই পুরা কোণটা 180, পুরা কোণটা 180, তার মধ্যে এই ছোট কোণটা কত, এইটে এইটে, এই এতটা পর্যন্ত হচ্ছে 90, এতটা পর্যন্ত হচ্ছে এই যে 90, তাহলে বাকি কোণটা কত হবে, বাকি কোণটাও 90 হবে, বল হবে কিনা, মানে এইটুকুটা যদি 90 হয় তাহলে এইটুকুটাও কত হবে, 90 হবে, এইটুকুটা যদি 90 হয় তাহলে এইটুকুটাও 90 হবে। আর আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান, এই দুটা কোণ মিলে 90, এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো মিলে 90, তার মানে এইটা 45 ডিগ্রি, আপতন কোণটা 45 ডিগ্রি, আর প্রতিফলন কোণটাও কত ডিগ্রি, 45 ডিগ্রি, কেননা আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। আরে ভাই এই পুরাটা যদি 90 হয় তাহলে এটা অর্ধেক হবে, কেন সমান হইতে হবে। আর এইটা কি মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এইটা কি মাধ্যম, কাঁচ মাধ্যম, তার মানে এইটা হচ্ছে লঘু, কাঁচটা কি বটে, কাঁচটা বটে ঘন। আমরা জানি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কথা, যদি বায়ু লঘু থেকে, ঠিক আছে, ঘনতে যায়, ঠিক আছে, বায়ু কোথা থেকে কোথায় যায়, লঘু থেকে ঘনতে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সংকট কোণ তো ঘন থেকে লঘুতে যাওয়ার সময় হয়, ঠিক আছে। তো এইরকমভাবে ভাবতে হবে এটা ঘন, ঘন থেকে আলোক রশ্মি লঘুতে যাচ্ছে, এরকমভাবে ভাবতে হবে, এইখান থেকে দেখা চলবে না, কেননা এইখান থেকে যদি আমরা দেখতে শুরু করি তাহলে এইটা লঘু থেকে ঘন আবার লঘু হয়ে যাচ্ছে, তার মানে এইখান থেকে ভাবতে হবে আলোক রশ্মি ঘন থেকে কোথায় যাচ্ছে, লঘুতে যাচ্ছে, ঘন, এটা কাজটা তো ঘন, ঘন থেকে পড়ার পর কোথায় যাচ্ছে, লঘুতে যাচ্ছে, মানে এটা তো বায়ু। আরে ভাই এটা কাঁচ, এখানে যে নির্গত হচ্ছে সেটাও তো বায়ু, তার মানে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় কি হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি, মানে যতটা আলোক রশ্মি এখানে গেছে ততটাই ব্যাক করেছি, ততটাই প্রতিফলন ঘটেছে, মানে এইখানে 100টি যদি আলোক রশ্মি যায়, জাস্ট উদাহরণের জন্য বলছি, 100টি যদি আলোক রশ্মি এখানে যায় তো এখানে ধাক্কা খাওয়ার পর 100টাই ফিরে আসবে, 100টাই ফিরে আসবে, মানে কোনোটাই এই মাধ্যম থেকে ওই মাধ্যমে চলে যাবে নাই, মানে কোনো আলোক রশ্মি ক্ষতি হবে নাই, নষ্ট হবে নাই, সেই জন্যে এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে। তার মানে যদি আমরা এইখানে কোনো বস্তু রাখি, এইখানে যদি কোনো বস্তু রাখা হয়, তার এইখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা অনেক স্পষ্ট হবে আয়নার তুলনায় অনেক গুণ স্পষ্ট হবে। কারণ কি, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, এই জায়গাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কেমন প্রিজম ব্যবহার করা হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি এই জায়গায় কেন এইটাতে প্রতিবিম্ব কী জন্য তৈরি করা হচ্ছে, কেননা এইখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, পুরা আলোক রশ্মিরই পূর্ণ প্রতিফলন ঘটে যায়, পুরা আলোক রশ্মিরই প্রতিফলন ঘটে যায়, তার ফলে বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা অনেক ক্লিয়ার হয়, স্পষ্ট হয়, ঠিক আছে। এবার অনেকেই ভাবছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন ঘটছে, নাও ঘটতে পারতো, কারণটা শুন, কারণ বায়ু ও কাচের সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি, বায়ু ও কাচের সংকট কোণ কত ডিগ্রি, 42 ডিগ্রি, এইখানে আলোক রশ্মি 45 ডিগ্রিতে পড়ছে, মানে সংকট কোণের থেকে বেশি কোণে পড়ছে, এইখানে আলোক রশ্মি কত কোণে পড়ছে দেখ, 45,
45 ডিগ্রি। আর এটা বায়ু, এটা কাঁচ, বায়ু আর কাচের সংকট কোণের মান হচ্ছে 42 ডিগ্রি। ঠিক আছে, বায়ু আর কাচের সংকট কোণের মান হচ্ছে 42, আর এখানে পড়েছে 45 ডিগ্রি, মানে সংকট কোণের থেকে বেশি কোণে পড়েছে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যদি রিভাইজ দিয়ে আছে তাহলে বুঝতে পারবি যে সংকট কোণের থেকে যদি বেশি কোণে আলো পড়ে, সংকট কোণের থেকে যদি বেশি কোণে আলো পড়ে, তাহলে আলো যে মাধ্যম থেকে যাচ্ছিল আবার সেই মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বায়ু আর কাচের সংকট কোণ 42 ডিগ্রি, তার থেকেও বেশি কোণে পড়ছে, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। সেই জন্য এইখানে প্রতিবিম্বটা স্পষ্ট হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সুবিধা। ঠিক আছে, যে স্পষ্ট তৈরি হয় প্রতিবিম্ব, প্রতিবিম্ব ক্লিয়ার হয়, এটা একটা সুবিধা। আরও 2-3টা সুবিধা আছে, একবার দেখবি। যেমন এখানে লেখা আছে, দেখবি, দেখছি আমি, এখানে লেখা আছে যে সুবিধা কোথায়, হ্যাঁ, আলো নষ্ট হয় না, এটা তো বললাম যে বিক্ষেপণের জন্য আলো চারিদিকে ছড়াই পড়ে না, চারিদিকে ছড়াই পড়ে না, পূর্ণ আলোটাই কী হয়, প্রতিফলন হয়ে যায়। ঠিক আছে, সেই জন্যে এই জায়গাতে আলো নষ্ট হয় না, প্রতিবিম্ব স্পষ্ট তৈরি হয়। ঠিক আছে, আর একটাই প্রতিবিম্ব তৈরি হয় উজ্জ্বল। ওইগুলোই ঘুরে ঘুরে লিখেছি, অনেক বড় বড় লিখেছি, তোরা নিজের মতো পড়ে পড়ে না 2-3টা করে রাখবি, যদি বাই চান্সে থিওরিটিক্যাল এরকম প্রশ্ন দিয়ে দেই। আর অসুবিধা কি, এইটা অসুবিধা হচ্ছে এটা অনেক দামি, তাহলে তো সবাই এরকমই রাখতো, আয়না রাখার কি দরকার ছিল, প্রিজমই রাখতো ঘরে, স্পষ্ট দেখতে পাবে। কিন্তু প্রিজমের দাম অনেক বেশি এই প্রিজমটার। ঠিক আছে, আর যদি আবার সমসত্ব হইতে হবে, সমসত্ব মানে সব জায়গায় সমান পরিমাণ থাকতে হবে, সব জায়গায় সমসত্ব হইতে হবে। সমসত্ব মানে কীরকম, দেখ, যেমন কোকা কোলা খাই আমরা, সব জায়গায় পরিমাণ একই লাগে, মানে উপরেরটা খেলেও যেমন স্বাদ লাগে, নিচেরটা খেলেও সেই রকমই স্বাদ লাগে। সেই জন্য মানে সমসত্ব মানে সব জায়গায় সমান পরিমাণ আছে, যদি না থাকে তখন কিন্তু ক্লিয়ার হবে না। এটা হচ্ছে সুবিধা অসুবিধা। আর তারপরে দেখবি প্রিজমের পেরিস্কোপ আছে, সেইখান থেকে কিন্তু সেরকম কোনো প্রশ্ন পড়ে না। ঠিক আছে, আর তারপর আছে দেখ 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে প্রতিবিম্বকে সমশীর্ষ করা, 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে। ঠিক আছে, এটা একবার পড়বি। ঠিক আছে, আমি এখানে জাস্ট কুইক করে বলে দিচ্ছি, এগুলো জাস্ট রিডিং পড়লেই হয়ে যায়। ঠিক আছে, 0 ডিগ্রি চ্যুতি, আর একটা আছে 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে। ঠিক আছে, তো 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে আমরা কীভাবে করব, আমরা প্রথমে একটা প্রিজম আঁকছি। ঠিক আছে, আমরা একটা প্রথমে প্রিজম আঁকলাম, ভূমিটা একটু বড়ই করলাম। ঠিক আছে, আর এই জায়গাতে আমাদের একটা অবশীর্ষ বস্তু আছে। ঠিক আছে, এই জায়গাতে ধর কোনো অবশীর্ষ বস্তু আছে, এই জায়গাতে অবশীর্ষ বস্তু আছে। ঠিক আছে, এটা বস্তু, এইখান থেকে আলোক রশ্মি যাবে আর এইখান থেকে আলোক রশ্মি যাবে, মানে দুটো আলোক রশ্মি নিয়ে দেখাচ্ছি। আলোক রশ্মি তো অনেক যাবে। ঠিক আছে, আলোক রশ্মি অনেক যাবে। দেখ, এইখান থেকে একটা আলোক রশ্মি এইখানে পড়ল, দেখ এটা বায়ু, মানে লঘু থেকে ঘনতে যাচ্ছে, মানে অবিলম্বের দিকে সরে যাবে, এইখানে ধাক্কা খাবে। ঠিক আছে, আবার এখান থেকে একটা আলোক রশ্মি যাবে এইখান বরাবর। ঠিক আছে, এখানে এদিকে বেঁকবে। ঠিক আছে, এবার এইখানে যেখানে ধাক্কা খাবে, এখানে ধাক্কা খাওয়ার পর আলোক রশ্মি আবার যাবে। ঠিক আছে, মানে এই পা থেকে যাচ্ছে, মানে মাথাটা উপরে হবে, এইখান থেকে আলোক রশ্মি এই পথ বরাবর গেল, একটু বেশি উপরে হয়ে গেল, এখান থেকে এখানে গেল আলোক রশ্মি। এবার দেখ ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে বলতে একটু দূরে সরে যাবে, হয়তো কি শিওর সরবে। ঠিক আছে, আবার এটাও সেম, এখান থেকে আলোক রশ্মি এখানে পড়লো। ঠিক আছে, এখান থেকে কী হবে, আলোক রশ্মিটা একটু দূরে সরে যাবে। ঠিক আছে, এবার দেখ এইটা কোথার থেকে আলোক রশ্মি, এটা এসছে দেখ পা থেকে, এটা আলোক রশ্মিটা কোথা থেকে এসছে, পা থেকে, তার মানে এখানে পা তৈরি হবে। আর এই আলোক রশ্মিটা দেখ মাথা থেকে এসছে, তার মানে এখানে মাথা তৈরি হবে। তো এইখানে বস্তুটা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে না অসমশীর্ষ, দেখ এইখানে বস্তু মাথার নিচ দিকে আছে, মানে অবশীর্ষ আছে, অবশীর্ষ মাথার নিচ দিকে, কিন্তু এইখানে বস্তুর মাথা কোন দিকে আছে, উপর দিকে। তার মানে এখানে কেমন প্রতিবিম্ব তৈরি হয়েছে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে। কেমন প্রতিবিম্ব, সমশীর্ষ। আর চ্যুতি, এখানে চ্যুতি 0 ডিগ্রি, কেন চ্যুতি 0 ডিগ্রি বলছি, দেখ এইখানে আলোক রশ্মি কেমন বরাবর গেছে, এই দিক বরাবর, এইদিকে। আবার এইখানে যখন নির্গত হয়েছে সেইখানে দেখ আলোক রশ্মি এইদিকে, মানে একই দিকে, দুটোই একই দিকে, মানে দুটার দিক একই দিকে যদি হয়, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত নাই, মধ্যবর্তী কোণ 0, দুটো একই দিকে। কিন্তু কোণ বাড়তে 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 যদি এইরকম বরাবর বিপরীত দিকে হয়ে যায়, তখন 180 ডিগ্রি বিপরীত দিকে হয়ে গেল, কিন্তু একই দিকে হলে 0 ডিগ্রি। ঠিক আছে,
এটা দেখ প্রিজমের সমশীর্ষ প্রতিবিম্বই, কিন্তু 180 ডিগ্রি চ্যুতি ঘটাবো। এবার প্রিজমটা দেখ একটু বাঁকাভাবে রেখেছি। আগে প্রিজমটা মনে হচ্ছে এরকম সোজা ছিল, এরকম ধরে উল্টাই দিয়েছি মনে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বস্তু, আর বস্তু থেকে এবার দুটো আলোক রশ্মিকে পাঠাবো আমরা, ঠিক আছে। একটা আলোক রশ্মিকে এই পথ বরাবর পাঠালাম, এইখানে পড়লো, আর এখান থেকে একটা আলোক রশ্মি এই পথ বরাবর পড়লো, ঠিক আছে। এইখানে পড়ার পর এই আলোক রশ্মি যাবে এই দিক বরাবর, এখানে যাবে এই দিক বরাবর। এবার এখান থেকে যখন নির্গত হবে এটা এদিক বরাবর আসবে, ঠিক আছে, আর এটা এদিক বরাবর আসবে, ঠিক আছে। এবারে দেখ এই আলোক রশ্মিটা কোথার থেকে এসছে, দেখ এই আলোক রশ্মিটা মাথা থেকে এসছে, মাথা থেকে এটা মাথা থেকে, মানে এখানে মাথা তৈরি হবে বস্তুটার, আর এটা এসছে পা থেকে, তাহলে এখানে পা তৈরি হবে। এটা বস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। এবার যদি আলোক রশ্মির দিকে তাকাস, এইখানে আলোক রশ্মি গেছে কোন দিক বরাবর, দেখ এই দিক বরাবর। এখানে আলোক রশ্মি কোন দিক বরাবর গেছে, এই দিকে, কিন্তু এইটা দেখ তার বিপরীত দিকে, সেই জন্য চ্যুতিটা 180 বলা হচ্ছে। এখানে আলোক রশ্মি কোন দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর, আর এখানে আসছে কোন দিক বরাবর, এই দিকে, মানে দুটো পরস্পরের একই দিকে নাই, আর আগে দিকে একই দিকে ছিল, এদিকে বরাবর হতে 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 পরস্পরের বিপরীত দিকে গেছে, মানে 180 ডিগ্রি চ্যুতি। তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে, 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে বস্তুর প্রতিবিম্ব কেমন করেছি আমরা, উপর দিকে করেছি, মানে সমশীর্ষই করেছি, ঠিক আছে। এইগুলা একটু করে পড়বি প্রিজমের ব্যবহার, ঠিক আছে।